ব্যতিক্রমটা কি? আমরা একটা ব্যতিক্রম দেখি যে ছোট হচ্ছে আকারে গতবারের থেকে। স্যার ব্যতিক্রমগুলো কি কি যদি একটু বলতে চান? ব্যতিক্রমগুলো হলো প্রথমত আমরা এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে না, কোনো উইশ লিস্ট থাকবে না, কথার ফুলঝুরি থাকবে না, বড় বড় স্লোগানের কথা থাকবে না। আমরা যতটুক সম্ভব বাস্তব করে এর মধ্যে মেজর আমাদের ফোকাসটা হলো যে বাংলাদেশে আমরা যেটা এখন সামনে দিয়ে যেতে চাচ্ছি এটা মেইন কতগুলো সমস্যা আছে। সবচেয়ে সমস্যা মূল্যস্ফীতির এটা বাদ দিয়ে, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা বাজেটের জন্য যে মানুষের যে একটা উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এটা মুসলিম কিছু লোক যে ব্যাংকের মালিক আর এমপি সব একসাথে আমরা যতটা সম্ভব লোকের কাছে সমাহারে না হলে অ্যাটলিস্ট ব্যালেন্স হতে পৌঁছায়। অর্থাৎ আমরা একটা ব্যালেন্সড বাজেটের মতো করতে চাচ্ছি। দ্বিতীয়ত হলো আমরা আমাদের সম্পদের সীমিততার জন্য যে খুব বেশি রাজস্ব আদায় করার চেষ্টা করব। চট করে এখন এই বছর রাজস্ব আদায় বিরাট হয়তো বাড়বে না টার্গেট, কারণ 4 মাস তো প্রথম আপনার ব্যবসা বাণিজ্য অগাস্ট সেপ্টেম্বর নভেম্বর তো কিছুই হয়নি। জানুয়ারি থেকে মোটামুটি পিক আপ করেছি, ট্যাক্স জিডিপি বাড়াবো। আর সাথে এবার বাজেট আমরা চেষ্টা করি যতই ডোমেস্টিক অর্থায়নের উপর একটু বেশি জোর দিতে। বাইরে থেকে আমরা আনবো, কিন্তু যত সম্ভব আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে, করাপশন হয়েছে। আমরা ইভেন কতগুলো প্রজেক্ট এসে দেখলাম, আমাদের জ্বালানি খাতে কয়েকটা প্রজেক্টটা আমাকে বললো 500-600 কোটি টাকা মতো ওভার প্রাইসিং করা হয়েছে। আপনারা জানেন যে পদ্মা ব্রিজ করলেন, রেলওয়েটা যেটা করেছে সেই রেলওয়ে তো একটা কন্ট্রোভার্সিয়াল, তার মধ্যে টাকার খরচও অনেক বেশি, যশোর পদ্ধতিটা করল। আমরা চাই না যে কোনো রকম অপচয়, যতটুকু ভ্যালু ফর মানি, তা মানুষের টাকা বাইরে থেকে আনলো মানুষের আমাদের তাদের উপর ঋণের বোঝা, এটা একটা জিনিস। আর প্রজেক্টগুলো ঠিক দ্রুত করা, কোয়ালিটিটা মেনটেন করা, আর সার্বিকভাবে হলো মানুষের জীবন জীবিকাটা যেন উন্নত হয়। আর হয়তো আপনারা অ্যাপারেন্টলি দেখছেন যে মানুষের জীবন জীবিকা উন্নতি হচ্ছে, কিন্তু অনেকের অনেক রকম সমস্যা আছে। মানে কর্মসংস্থানের ব্যাপার আছে, আয়ের সংস্থানের ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যে ইকুয়াল অ্যাক্সেস পায় না। আমরা তো সব একটা বাজেটে করা সম্ভব না, কিন্তু বাজেটে অ্যাটলিস্ট আপনি যেটা ক্ষেত্র এই জন্য দেখবেন আমরা কর্মসংস্থানের উপর একটু নজর দিচ্ছি। আর আরেকটা হলো আত্মকর্মসংস্থান। সবাই চাকরি বাকরি করে তা না, কিন্তু এইখানে আপনি দেখবেন আমরা যেটাকে বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সে তো দিন দিন আগেও কমেছিল, এখনও যে খুব বেশি তা না। ছোট মাঝারি ইভেন কটেজ ইন্ডাস্ট্রি, মহিলাদের ব্যাপারে, আর স্টার্ট আপ পেলে ইয়াংদের ব্যাপারে আমরা চেষ্টা করছি ওটাতে যেন ইসে করা যায়। অতএব সার্বিকভাবে আমাদের ফিলোসফিটা অনেকে দর্শন জিজ্ঞেস করে বাজেটে। আমাদের দর্শনটা হলো সমতা ভিত্তিক একটা কল্যাণমুখী রাষ্ট্র করা। অর্থাৎ একবারে পারবো না, কল্যাণমুখী মানে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। আমি তো নরওয়ে সুইডেন এখন হয়ে যেতে পারবো না, বা ফিনল্যান্ড হয়ে যেতে পারবো না, তাই না, যে একেবারে 100% ইসে থাকে। তো আমরা ওই দিকে যেতে চাই, আমরা একেবারে পেছনের কাতারে একটা রাষ্ট্র হিসেবে থাকতে চাই। স্যার আপনি যেটা বললেন যে আপনারা যে বাজেটটা করতে যাবেন সেটা যাতে বাস্তবায়ন সম্মত হয় সেরকম বাস্তব ভিত্তিক আপনারা বাজেট করবেন, সেক্ষেত্রে কি স্যার 7,90,000 কোটি টাকার বাজেট কি বাস্তবায়নযোগ্য হবে? এক, দুই হচ্ছে স্যার সেজন্যই কি আপনারা উন্নয়ন ব্যয় প্রায় 30,000 কোটি টাকা কম ধরছেন কিনা? আর যেটা বললেন যে অভ্যন্তরীণ সম্পদ আহরণটা আপনারা বাড়াবেন, তাহলে সেটা কি স্যার বাস্তবসম্মত হবে? অভ্যন্তরীণ সম্পদ কিন্তু এখন 7.5-এর মতো, আপনি এক্সপেক্ট করেন আমি 9 চলে যাব। আমার ইস্যু হলো 8, 8.5 পর্যন্ত 0.7, 0.8, এটা একটা প্র্যাগমেটিক। আমি 1% বাড়িয়ে দেওয়া ডিফিকাল্ট হবে জিডিপি, তাই না? 7.5, 8.5 যাওয়া ডিফিকাল্ট। এইটা আরও কয়েক বছরে 12-13 পৌঁছতে পারে, এককালে ছিল 11 ছিল, কমে গেছে। আর দ্বিতীয়ত যে আমাদের বলছেন প্রকল্প তো আমরা মেগা প্রজেক্ট তো নিচ্ছি না, বড় প্রকল্প যেটা হলো 12-13 বিলিয়ন, 8-10 বিলিয়ন। মেগা প্রজেক্টের ম্যাক্সিমাম হতে পারে আপনার মেট্রো রেল 2 বিলিয়ন, 2.5 বিলিয়ন, এবং এটা জাস্টিফাইড, এত বড় একটা প্রজেক্ট। অর্থাৎ এই আকারে হয়তো চিরাং বে প্রজেক্ট, যেটা আমরা অলরেডি $800 বিলিয়ন পেয়েছি, ওরা $1 বিলিয়ন।
তো এইগুলি কিন্তু ওইগুলো মেগা প্রজেক্ট না, আমরা বলছি ওই ধরনের। আরেকটা জিনিস হলো আমরা কোনো যেটাতে সাধারণত বলা হয় মনুমেন্ট প্রজেক্ট, যে আমার নাম থাকবে, বের একটা করে গেছি, নামে তো থাকবেই না কারো। আর মনুমেন্ট প্রতিষ্ঠানে মনে করি যে এটা লোক দেখানো থাকবে, সবাই চিনে, সেটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে তো অনেক বেশি আছে। অতএব এটা না, আমরা করব যেগুলো আপনার রিয়েলি এগুলি লোকজনের রিয়েলি যে ভৌত অবকাঠামো লাগবে। আমরা তো বলবো না যে রাস্তাঘাট করব না, বিদ্যুৎ ইসে করবো না, বা হাসপাতাল তৈরি করে, স্কুল তৈরি করে, সেটা সাথে সাথে সামাজিক জিনিসটা একটু দেখব। এডুকেশনের চেষ্টা করছি কিছুটা বাড়াতে, খুব যে বেড়ে যাবে তা না, তবে কোয়ালিটি আমরা চেষ্টা করছি। ভোকেশনাল এডুকেশন, প্রাইমারি, ইভেন এবার আজকে একটাকে আলাপ করেছি আমরা যে একেবারে লোয়ার লেভেলে যারা 8-9% তাদের টেকনিক্যাল এডুকেশনের উপর বেশি জোর দেবো। কারণ এই লোকগুলো তো বাইরে যাচ্ছে, এবং বিএমএ পাস করার যত বেতন না পায় দেশে একটা লোক টেকনিক্যাল এডুকেশন, ইংরেজি ভালো জানে আর প্রায় স্কিল ডেভেলপ, সে অনেক বেশি পাবে, এবং এটার জন্য তো বাংলাদেশ শ্রমিকরা তো পায় না। অর্থাৎ এইটা হলো এডুকেশনের দিক থেকে। মানে টিচারের ব্যাপারে, টিচার্স ট্রেনিং, টিচার তো অনেকভাবে বঞ্চিত অলসো, খুব যে বেতন পায়। তারপর ওইদিকে আপনার সে নারীদের জন্য, তারপর আমরা যে সামাজিক নিরাপত্তা ভাতাটা কিছু বাড়াবো, খুব বেশি বাড়াতে পারবো না, তো একটা ইন্ডিকেশন যে তারা ওই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে যেটা সামাজিক নিরাপত্তা আছে। তারপরে আমাদের যে ওএমএসের অধীনে দেওয়া 1 কোটি দেওয়ার কথা, সেখানে 1 কোটির মধ্যে হয়তো 20 লক্ষ ওভারিস। আমরা চেষ্টা করেছি যে 1 কোটি রেখে, মানে জেনুইন সব 80-70-80 লক্ষ হলো জেনুইন, বাকিরা সব হলো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, একই ফ্যামিলি। আমরা ওইগুলো রেশনালাইজ করি। এই জন্য আমি বলছি সামাজিক ক্ষেত্রে ব্যয় বাড়াবো, অনেক টাকা বাড়াচ্ছেন কিনা, আমাকে টাকা না, বরং আমরা কাভারেজটা বাড়াবো। অহেতুক খরচ অনেকে পাচ্ছে, আপনি দেখবেন না একটা ফ্যামিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়ে, ছেলে সবাই মেম্বার, সবাই এসে ভিজিটি কার্ড পায়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে আকারটা ধরা হয়, সেটার মধ্যে তো স্যার ভর্তুকি থাকে, সেটার মধ্যে স্যার এই যে পেনশন থাকে। না না, এটা এইবার আপনারা আলাদা হিসাব পাবেন, ভর্তুকি, পেনশন, এগুলো আমরা ওইভাবে চেষ্টা করবো যে ওটার মধ্যে না আনতে। সরকারি কর্মচারীটা তার সামাজিক অ্যাকসেন্সে সামাজিক তারা সমাজের লোক এই হিসাবে, কিন্তু সামাজিক নিরাপত্তা যে যারা সোশ্যাল সিকিউরিটি এবং যাদের আপনার আয়ের উৎস নাই, যারা ভালনারেবল, যারা আর কি, তাদের বাজেট বাস্তবায়নের স্যার লক্ষ্য অর্জন প্রতিবারই তো দেখা যায়, এর আগে আমি যেটা দেখেছি, লক্ষ্য দেওয়া হয় কিন্তু সেটা শেষ পর্যন্ত অর্জিত হয়। তো এই বাজেট বাস্তবায়নের যে মনিটরিং বা তদারকি বা লক্ষ্য অর্জন, আসলে এবার কতটা এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ টাকা পয়সা দিয়ে আমরা দেখেছি অনেক প্রজেক্ট আপনার 12 বছর হয়ে গেছে, 10 বছর, কস্ট ওভাররান হয়। 50 কোটি টাকার প্রজেক্ট 70-100 কোটি টাকা হয়। এখনও যে হচ্ছে না তা না, এখন রিভিউজ করছি আমরা বাধ্য হয়ে। টাইমলি যদি হয়, কিছু টাইম ওভারল্যাপ করবে, 5 বছর পর, 5.5 বছর, 22 বছর একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টই প্রজেক্ট। এখানে ওরা বলছে তো বের করে নিয়ে আসো প্রজেক্ট থেকে, ইসে খাতে নিয়ে আসো। আরেকটা জিনিস দেখবে, আমরা এই যে অনেক ইসে কারাপশন হয় প্রকিউরমেন্টে, সরকারি প্রকিউরমেন্ট বিশেষ করে, প্রাইভেটটা আমরা জানি না কত, গুডস, সার্ভিসেস অ্যান্ড কনসালটেন্সি প্রচুর জিনিসপত্র আনি, তারপর কনস্ট্রাকশনে অনেক, সেটা প্রকিউরমেন্ট রুলটা একটু সুসংহত করা হয়েছে। এবং প্রকিউরমেন্ট আমরা বেশিরভাগ এখন ইজিবিতে যাব, ই গভর্নমেন্ট পারচেজে যত সম্ভব আরও বেশি ইসে করবো। এটা একটা দিক, কিন্তু যে আর সেটা একদম মনিটর একটা পার্ট যখন আপনি করবেন। আর একটা চাচ্ছি আমি ইমিডিয়েটলি প্রজেক্ট ডাইরেক্টর এবং ওরা যেন এবং তাদের জবাবদিহিতা করে, এটার জন্য এগুলো আসলে ওগুলো যেন অর্থ দরকার, ওগুলো প্রসেসটাকে ডেভেলপ করা। যেমন আইএমইডি তেমন কিছু সে করেন। এখন আইএমইডিকে বলা হচ্ছে এখন তুমি আরও শুধু ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস দেখবে না, টাকা খরচ হচ্ছে ওটা কোনো না, বাট ফিজিক্যাল প্রোগ্রেস হয়েছে কেনা। টাকা খরচ তো কন্ট্রাক্টরকে অ্যাডভান্স দিয়েই তো টাকা খরচ দেখাতে পারে, তাই না? কিন্তু রাস্তা হলো না। অর্থাৎ আমরা মনিটরিংটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, কারণ ওটা যদি না করি, একটা প্রজেক্ট যখন একটা অল্প শেষ হয়ে যায় তখন এটা কিছু করার থাকে না। এটা চেষ্টা। তবে একটা ঠিক যে আমাদের এখনও কিন্তু মনিটরিং হিসেবে পারফেক্ট না। আরেকটা হলো আমাদের যে কোঅর্ডিনেশন একটু, এক মিনিস্ট্রি আরেক মিনিস্ট্রির সাথে একটা প্রজেক্টে অনেকগুলো কম্পোনেন্ট থাকবেন, ক্লাইমেট কম্পোনেন্ট, তারপরে আপনার প্রোডাকশন কম্পোনেন্ট আছে, তাই না? এইগুলো একটা মিনিস্ট্রি দেখে।
তো এই কোঅর্ডিনেশনটা আমরা ইস্যু এখন থেকে যে আমরা রেডিনেস অফ প্রজেক্ট ডোনাররা আমাদের বলছে তোমাদের প্রজেক্টটা রেডি, এগুলো তুমি আগে থেকে ঠিকঠাক করো। বাজেটের আকার কি 7,90,000 কোটি টাকা এরকম হচ্ছে? এখন কিছু বলুন, আপনারা দেখবেন টাকা অ্যাবসলিউট হিসেবে হয়তো একটু একেবারে কমবে না, একেবারে তো কমানো গত মতো রাখা যাবে না, কিছু তো 1 টাকা হতো তো বাড়াতে হবে না, তো বলছে সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল জাম্প করে আগের বছরের চেয়ে বাজেটের আকার বাড়বে স্যার? সামান্য হবে, খুব বিরাট। যেটা আমি বলছি আমরা ডেফিসিটটা তো আমরা বলছি 5 রাখলে ভালো হয়, বলছে আমরা তো 4-এর বেশি ডেফিসিট করবো না, 5 বলে যে 5-এ রাখা উচিত, আমরা 5-এও যাবো না, আমরা 4-এর কাছাকাছি রাখবো, যাতে আমরা ডোমেস্টিক রিসোর্সের উপর একটু ডিপেন্ড করবো, যাতে এটা চাপ না পড়ে মানে প্রিন্ট যেন না হয়, মানে ডোমেস্টিক তো আপনি টাকা ছাপিয়েও তো করতে পারেন, সেটা তো আমরা করতে চাই না, সেখানে বৈদেশিক সেটা আমরা একটু কম রাখতে চাই, কারণ এটা বৈদেশিক ইস্যুতে বোঝানো তো আমাদের শোধ দিতে হবে তো, আর দিন দিন কিন্তু ওই আপনার সফট লোনের ইস্যুটা কমে যাচ্ছে, বেশিরভাগ অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সে একটু কমার্শিয়াল রেটে চলে যাচ্ছে, ব্লেন্ডিং ফাইন্যান্স নিতে হচ্ছে আমাদের। না, আমাদের চ্যালেঞ্জটা তো ইনফ্লেশনে আছে, এটা তো থাকবে, কারণ এটা মানুষের জীবনযাত্রা, মানুষের সে এফেক্ট করে ডিরেক্টলি, ফুড ইনফ্লেশন, নন ফুড ইনফ্লেশন, কারণ আপনি টাকা পয়সা আয় করবেন, আয়ের সংস্থান যদি এরকম না হয়, না ইনফ্লেশন শুধু মানুষের কষ্ট, তো ইনফ্লেশন না ফুড ইস্যুর জন্য তো না, আপনার ইনফ্লেশনটার তো একটা পার্ট যে আপনি ফুডটা কিছু কমছে, নন ফুডটা খুব একেবারে যে কমছে তা না, কারণ নন ফুডের ব্যাপারে তো যাত্রা মানে কি আবার যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া, এইগুলো তো কেউ কমাতে পারবে না, তাই না, বেসিক জিনিসগুলো ইলেকট্রিসিটিতে কমে যাচ্ছে, ফুডটা একটু কমছে, তো আমরা আশা করি যে আস্তে আস্তে জুনের হয়তো কমবে, আমরা আগামী জুনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে হয়তো গভর্নমেন্ট, তখন আমরা ভাবছি যে মিনিমাম 7-8-এর মধ্যে গিয়ে পৌঁছাবে, কিন্তু এই ইনফ্লেশন হতে পারে 2 বছর যাবতীয় 11, 11.5 ছিল, এখন 9-এ চলে আসছে, আর এর মানুষ স্বস্তি পাচ্ছে না, এটা শুধু ইনফ্লেশন, খাবার দাবার তো মানুষ এক জায়গা থেকে যেতে পারছে না, রাস্তাঘাটে ভিড়, মানে এক জায়গায় আপনি ট্রান্সপোর্ট করছেন, যেখানে বাস ভাড়া 20 টাকা, এখন সারাদিন আপনি হাঁটতে হাঁটতে গেলেন, রিক্সা ভাড়া করলেন 200-300, এগুলো কিন্তু একটা মানুষের জীবনযাত্রা, আপনার খালি ইনফ্লেশন দিকে দেখবেন না, একটা দেশে যখন আপনি দেখবেন পৃথিবীর অন্য অন্য দেশে শুধু যে খাওয়া দাওয়ার খুব স্বচ্ছ তা না, খাওয়া দাওয়া যে খুব সস্তা তাও তা না, তবে সে খাওয়া দাওয়ার উপর ব্যয় ওরা কম হয়, ওদের ব্যয় হয় ভ্রমণে, ওদের ব্যয় হয় ফ্যাশনে, ওখানে কোনো স্মুথ ট্রানজ্যাকশান, তারপরে কোনো এক্সপ্লয়টেশন নাই, এক বাজারে দেখবেন এত টাকা একই জিনিস, আরেক বাজারে এত টাকা, ওখানে কিন্তু ভেরি ডিফিকাল্ট, অ্যাকসেপ্ট সেল সেন্টার বা যেটাকে আউটলেট বলি, দূরে গেলে জুতো টুতো সস্তা পাবেন শহরে, অতএব আমাদের তো এই ডিস্টরশনটা আছে, মার্কেট ইজ নট পারফেক্ট, আর মার্কেটে ম্যানিপুলেশন বেশি হয়, আর সবচেয়ে বেশি হয় এটা একটা, আরেকটা আমার সার্ভিসটা, আপনি ইলেকট্রিসিটি, গ্যাস, অন্য অন্য সার্ভিসগুলো সেগুলো ঠিক সময় মতো পান না, বা একদম সাশ্রয়ী মূল্য পান না, বা ফিক্সড হিসেবে পান না, উপরি দিতে হবে, এবং উপরি বাইরে তো কোনো কিছু উপরির ব্যাপার নাই, এখানে আপনি টাকা ছাড়া, এক্সট্রা ছাড়া আপনার যার টাকা আছে সার্ভিস পাবে, তো লোকজন তখন সবার তো একই সামর্থ্য নাই, তখন বলে আমি তো সুখে নাই রে ভাই, আমার তো এই টাকা আমি পারতেছি না আরেকজন একটু টাকা দিয়ে, বাড়ি ভাড়া করতে যান না কেন, আপনি একটা বাড়ি দেখবেন 15,000 টাকা, আর পরের জন্য এসে বলে কত চাপ 20,000 টাকা নিয়ে নাও, মাছ কেনে লোকজন, আপনি কি ইলিশের মধ্যে দাম বলে 200 টাকা, পাঁচজনের 8 ভাই দিয়ে দাও উঠাও, আমি অনেককে দেখেছি, আমি তো বাজারে কম যাই, টাকা নিয়ে যায় সব মাছ উঠাও, তো এটা এখন কী করবেন, এটা হচ্ছে বিকজ অ্যাক্সেস টু ইসে না ইনইকুয়াল, হ্যাঁ হ্যাঁ সেটা কমানোর জন্য আমরা তো যেটা মনিটারি পলিসি একটু টাইট করেছে, আমরা হয়তো কিছুটা এসএমই ফাইন্যান্সের তো আপনার স্পেশাল ফান্ড টান্ড করবে, ওটাতে কিছুটা আমাদের মেন হলো নট অনলি ডিমান্ড ম্যানেজমেন্ট, আমাদের সাপ্লাইটা বাড়ানো, আমরা যেন বিশেষ করে এসএমই খাতে বাড়ে, সাপ্লাই বাড়লে কিন্তু ওদিকে সব, আরেকটা জিনিস হলো বাজারে সরবরাহ চেইন, সাপ্লাই চেইনটা তো ডিস্টর্টেড, তো সেই ধরেন মহাস্থানগড় থেকে যেখান থেকে আসবে কলা বা এসে ঢাকা পর্যন্ত আসতে ট্রাক ভাড়া 3,000, আরও 3,000 টাকা তার এক্সট্রা দিতে হয়, তারপরে ওখান থেকে গরিবের নেবেন বেগুন কিনবেন 8 টাকার করে, আপনার কাছে বিক্রি করবে 80 টাকা, হ্যাঁ সাপ্লাই, আর কিন্তু সাপ্লাই যে জোর দেওয়ার জন্য এটা তো ল অ্যান্ড অর্ডার ব্যাপার আছে, এটা কি আপনার বহুতা অধিকার, সব জায়গায় জায়গায় আপনি যাবেন চাঁদাবাজ থাকবে,
দাঁড়িয়ে থাকে মোড়ে মোড়ে, টাকা দিতে হবে। যমুনার কাছে হাটি কুমড়ের কাছে আসবেন, টাঙ্গাইলের কাছে আরেক গ্রুপ আসে, একটু ট্রাকটা ধরবে, তার মানে কিছু টাকা দিয়ে যাও, করে করে তো পৃথিবীর অন্য দেশে হয় না। এইগুলো এইগুলো কিন্তু ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর না, মানুষের ইসের উপরে। পৃথিবীর কোনো দেশে তো এরকম বাজেটে ইনফ্লেশন টার্গেটটা কত রাখছেন স্যার? ইনফ্লেশন টার্গেটটা এইবার 25-26-এ হয়তো আমরা ইনফ্লেশন টার্গেট 7.5, আমরা বলছি 8 করবো, কিন্তু এটা দিয়ে হবে। গ্রোথটা আমরা রিজনেবল করবো। কত রাখতে চাচ্ছেন স্যার? জিডিপি গ্রোথ আমরা চেষ্টা করব এইবার 24-25 যেটা হবে, আমরা ফাইনাল বললে 5-এর বেশি হবে না, কারণ 5 নাও হতে পারে। IMF বোঝে 3.8, আমরা বুঝি না 4.5 থেকে 5। আর আগামী বছর হচ্ছে 5.5 যাবো আমরা, 7-8-এ প্রজেক্ট করবো না, 7-8টা তো বানিয়ে বলা হতে পারে, আমি জানি না রিয়াল। আমরা তো এখন স্ট্যাটিস্টিক্স আর বানিয়েটা নিয়ে বলি না, সে যা ওরা জোগাড় করে তাই করি। হ্যাঁ, কত বলেছেন ইনফ্লেশন? ইনফ্লেশনটা আমরা বলছি যে 8, 8.5 এরকম যদি করতে পারি এই আগামী বাজেটে, না এখন তো এ নয়। না 7.5 না, আমি বলতে না, জুনে পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটা ইসে করছে যে 7.5 থেকে 8 নিতে পারবে আর কি। তবে একটু ডিফিকাল্ট হবে 7 নেওয়া। স্যার আমরা কি বলবো, আগামী বাজেটে মূল্যস্ফীতির টার্গেটটা কত ধরা হবে? না, এখন আমি টার্গেট স্পেসিফিক নাম্বার বলতে চাই না এখন। আমরা ওদের ম্যাক্সিমাম 8.5-এর 7.5 থেকে 8 আর কি। আর গ্রোথ তো আমি বলছি এই বছরগুলো তো 5-এর বেশি হবেই না, আর আগামীবার 5.5-এর মতো আমরা চেষ্টা করি। অপ্রদর্শিত স্যার, রাজস্ব ব্যবস্থাপনা একটা স্থবিরতা তৈরি হয়েছে স্যার, আপনি স্যার জানেন। ব্যক্তির কর্মক্ষমতা সীমান্তি বাড়াচ্ছেন কিনা, কারো টাকা সাদা করার ব্যাপারে কোনো বার্তা দিবেন? এগুলো সংক্ষেপে উত্তর দিয়ে ব্যক্তি কর সীমা হয়তো কিছুটা বাড়াবো, নট হাই। কারণ এমনি আমরা যে ট্যাক্স রিটার্ন যেগুলো আসছে না, ট্যাক্স রিটার্ন 15-16 প্রায় 2/3 হলো জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন এই জিরো ট্যাক্স এত লোকের, তার মানে ট্যাক্সই তো দেয় না। তাই যদি আরও বাড়িয়ে দেয় তো জিরো ট্যাক্স করে না, রেভিনিউ জিরো হয়ে যাবে। আপনাদের অনেক ধারণা বাড়িয়ে দেন ট্যাক্স দেবে, বাংলাদেশের লোকে তো ট্যাক্স দেওয়ার স্বভাব নাই তো। মানে ইভেন আগে ছিল কত, 3.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা তো আয় তো যে কোনো লোকের হবে 20-25 হাজার টাকা, কিন্তু আমরা দেখেছি রিটার্ন আসছে 2/3 জিরো ট্যাক্স। এখন এটা ট্যাক্স অফিসিয়ালদের ব্যাপার স্যাপার তো আছেই, জানেন জিরো ট্যাক্স মানে তো ওদের কাছে কিছু আদায় তো করেছি সরকারের কোষাগারে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল এই যে কি জানি, কালো টাকা সাদা, তো আমরা স্ট্রেট ফরওয়ার্ডে কালো টাকা সাদা করা যে এত দিয়ে দেবো না, এটা দেবো না। তবে আমরা চেষ্টা করছি এবার হয়তো পৌর এলাকার জন্য যে আমরা ল্যান্ডে ভ্যালুয়েশন করে ঝামেলা আছে। গুলশানে একটা ল্যান্ড, একটা ফ্ল্যাটের ভাড়া এসে বিক্রির মধ্যে 60 লক্ষ টাকা, কিন্তু কোনো 60 লক্ষ টাকাটা গুলশানে পাওয়া যায় না, 4-5 কোটি টাকা। তো আমরা চিন্তা করছি যদি ল্যান্ড ইস্যুটা যদি বাড়িয়ে ট্যাক্স রেটটা কমলে, আমার ট্যাক্স কমবে না কিন্তু লোকজনের ইস্যুটা কালো, মানে বেশিরভাগ লোকের কিন্তু যে বিক্রি করছে তার তো 60 লক্ষ টাকা ব্যাংকে বলে যে আপনি 3 কোটি টাকা করতে পারেন, আর 2,40,00,000 টাকা কোথায়, তখন ওদের এগ্রিমেন্ট দেখায়, চুক্তি দেখায়, প্যাচ আপ করে। আর যে টাকাটা পায়, যে কেনে তার জন্য অসুবিধা, যে পায় সে এত টাকা করতেই পারে না, আপনাদের লেখা আছে দলিল মূল্য এত টাকা। আমরা চেষ্টা করছি, তবে ভবিষ্যতে আমি অলরেডি এবার আমরা পারবো না হয়তো, আমি ল্যান্ড সেক্রেটারির একটা কমিটি করছি, এখানে রাজু সেই টাইপের ডিফেন্স সেক্রেটারি ক্যান্টনমেন্ট, আমরা বাংলাদেশ এর মৌজাগুলোর ইসে করতে বলছি, প্রাইসটা গ্রামের ইসে। তো কারণ আপনার 2 বছর পর করে, কিন্তু এটা এখন আপডেট হয় নাই। আমার 2 বছর পর ল্যান্ড রেজিস্ট্রার যারা সাব রেজিস্ট্রার ওদের কোনো অসুবিধা নাই, যাই করেন ওদের তো টাকা। আপনি 15 লক্ষ 60 লক্ষ টাকা ফ্ল্যাট কেনেন, ওরা ঠিকই জানে এটা কত দাম। তার মানে স্যার আপনার বক্তব্য থেকে আমরা এটা ধরে নিতে পারি যে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না, কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে আমরা কিছুটা ট্যাক্স ইসে করে ও তাকে কিছুটা তার টাকাটাকে ইসে করার জন্য, কি বলে, বৈধ ইসে করার জন্য ইসে করব। মানে ওই রকম না যে এত টাকা দিয়ে দিলে এত করতে পারবে। এটা দেখে আমি যদি অনেকে আবার রিয়েল এস্টেটরা আর্গু করছে, একেবারে বন্ধ করে দিলে কিন্তু আমাদের যেটা হবে ওদের জন্য, বলে আমাদের লাইন অফিসে তো প্রায় 40 থেকে 50টা শ্রেণী কাজ করে, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, পেইন্টার, ব্রিক লেয়ার, বলে ওদের কিন্তু একেবারে রিয়েল এস্টেট বিক্রি হবে না, কারণ ওটা তো যে এমপ্লয়ার সে
তার সাথে ব্যবসা আপনি দেখবেন রিয়েল এস্টেটে একটা বাড়ি ঘরে কিন্তু কত ধরনের লোক থাকে, অনেক। তো ওদের না না বিনিয়োগের তো আমরা এসে দেবো না, এই যে বিনিয়োগ সকল বিনিয়োগের না, কালো টাকা সাদা করা ওই আইন না, ওটা ওই 30শে জুন শেষ, এত পার্সেন্টে কারণ না, ওই আইন আমরা একদম সে আমরা ইসে করে যে কমিয়ে দিয়েছি, তবে এখন বলছি এটা থাকবে না, সানসেট ক্লজ, টাকা প্রত্যক্ষ কোনো সুযোগ থাকবে না, ঢালাওভাবে থাকবে না, স্পেসিফিক কেসে। এই যে আগে তো কালো টাকা সাদা আপনি 15% করলে আর কেউ জিজ্ঞেস করবে না, ওই রকম ইসে থাকবে না। এইটা খুব আনফর্চুনেট, এটা দুঃখজনক। আমি বলি রাজস্বকে আমরা এনবিআরকে ভাগ করেছি, ভাগ মানে কি পলিসিটা আমরা বের করে নিয়ে আসছি ফ্রম ব্যবস্থা, কারণ দেখা গেছে যে এনবিআরে পলিসি যারা করে কমিশনাররা, এসআরও ওরা করে, এসআরও ইন্টারপ্রিটেশন ওরা দেয়, আপনি যদি অ্যাগ্রিভড হন, যারা বিজনেসম্যানরা গিয়ে সেটেলমেন্ট করে ওরা ইন্টারপ্রেট করে। অতএব এটা কোনো কাজের কথা হলো নাকি, আপনি সব ঠিক করছেন, সেটা পৃথিবীর সব দেশই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, ওখানে পৃথিবীর সব দেশে নীতি অন্য করবে, এটা একটা স্পেশাল গ্রুপ থাকে, ওখানে কর ব্যবস্থাপনার লোকও থাকবে, কিন্তু ওখানে থাকবে ইকোনমিক্সরা থাকবে, যে জিডিপি যার ধারণা, যে ব্যবসা বাণিজ্য প্রজেকশন করবে, ওরা বলে এই খাতে ট্যাক্স হবে, এবং ওটা পাবলিক হিয়ারিং হয়ে এটা এসে আমরা ওটাকে আলাদা করে দিয়েছি। আর ওটা রিলেটিভলি ছোটো একটা অফিস, ওই এনবিআরের মতো 20-25 হাজার লোক লাগবে না এখানে, এখানে লাগবে অ্যানালিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, সেগুলো এরা হয়তো 200-300 লোক। এখন ওরা ওইটাতে একেবারে অপরাধ যে মিস ইন্টারপ্রেট করছে, যা বিলুপ্তি করা হলো। আমরা যে এনবিআর নাম হয়তো না থাকতো, সেখানে আমরা বলছি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। পৃথিবীর দেশে ন্যাশনাল বোর্ড, আগে বোর্ড অফ রেভিনিউ ছিল, পাকিস্তান থেকে বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নাম দিয়েছে। আর নীতি তো হলো এখন ওদের ভেতরে, ওরা বলছে আমাদের এখানে নীতি করেন, আমরা খুব ভালো নীতি করছি। তো ভালো নীতির নমুনা কি? ব্যবসায়ীরা গিয়ে কারণ ব্যবসায়ীরা অনেকে কিন্তু খুব অখুশি, কারণ যেসব ট্যাক্স অফিসারদের তাদের খাতিরটা দিয়েছিল, ওইসব ডিসকাশনে পাওয়ার তো থাকবে না, আর ইন্টারপ্রেটও করতে পারবে না যে এত টাকা দিবেন আপনি। কারণ অতএব ওদের ভিতরে একটা মিসকনসেপশন ঢুকেছে, ওরা কমে যায়। আমি বলেছি কদিন আগে কথা বলার পর ওরা খুব খুশি না, এখানে বলে গেছে যে আমরা খুশি, ওখানে গেলে না। কারণ ওরা এমন এক্সাম্পল দেই যে রিটার্ন আসছে না, কত লক্ষ, 15-16 লক্ষ, যে ঢাকা এসে যে মানে রিটার্ন করছে সব রিটার্ন, এতগুলো রিটার্ন আসছে, মানে কি এগুলো যদি আপনার কাগজপত্র হতো তো কত, আপনি চিন্তা করেন 16 লক্ষ, গুণ দেন না কত টাকা দেয়, এখানে তো 1,500-2,000 কোটি টাকা চলে গেল। কারণ এখানে তো রিটার্ন তো আর কারোর সাথে কারো দেখা নাই, দিয়ে দিল, পরে যদি সন্দেহ আমাদেরকে ডাকবে। এইটা যে খুব, এটা তো রিসেন্ট হয়েছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু 2.53 গ্রোথ হয়েছে। তবে এই যে মে জুনটা খুব আমাদের ক্রিটিক্যাল সময়, কারণ এই সময় বেশি হয়। তা আমরা ওদেরকে আশ্বস্ত করেছি তোমাদের কিছু হয়নি, অধ্যাদেশটা জারি করেছি, কিন্তু অধ্যাদেশে অনেক কাজ বাকি, ম্যান পাওয়ার সে আছে, তারপরে অর্গানাইজেশন আমরা বলেছি আমরা তো ফাইনাল করে দিইনি তোমাদের চাকরি, না শুনবে না অধ্যাদেশ, না মানতেছে, দেখা যাক, না মানে কতদিন না এটা না অ্যাকশন ওদেরকে আমি আর যে প্রতিশ্রুতি দিয়েছি যে অধ্যাদেশটা যদি কিছু কিছু জায়গায় এসে থাকে আমরা একটা সংসদ, তো অধ্যাদেশে উইথড্র করার তো কোনো ইস্যু। তো এনবিআরের চেয়ারম্যান, আর এনবিআরের চেয়ারম্যান একটা লোক তার এই অধ্যাদেশ ফর্মুলেট করে না বা সে ইমপ্লিমেন্টও করবে না, সে চললে আরেকজন আসবে। তারা বললো যে আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট, তারা স্যার বিভক্ত করাতে তারা না, এটার জন্য খেপা না। তাদের কথা হচ্ছে যে দুটো যে ভাগ করছেন আপনারা, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, এই দুটো যে সচিব পদ, এই দুটো সচিব পদ অন্য জায়গা থেকে আসার বিপক্ষে না, না এটা কোনো আর্গুমেন্ট না। শুধু তারা না না, পৃথিবীর কোন দেশে দেখছেন যে এগ্রিকালচার সচিব বাংলার এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আসবে, লাইব্রেরি সচিব লাইব্রেরি থেকে, এটা সরকারের প্রিরোগেটিভ, সচিব কাকে দেবে। তবু আমরা অধ্যাদেশে আমি ইচ্ছা করি যে রাজস্ব ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, সচিব পদে যে কর ব্যবস্থা ওটা চলবে না, বলে দিতে হবে আমরা। আর ওখানে বলছি যে অর্থনীতি, রাজস্ব, ব্যবসা প্রশাসন নীতিতে সে থাকবে, সে একজন এই যে এনবিআরের চেয়ারম্যান তো ট্যাক্সেশনের, তা খায়রুজ্জামান তো হলো সে ট্যাক্সের লোক। তারপরে এই যে মাহবুব আছে কমার্স সেক্রেটারি, তো আমি তো ও তো ট্যাক্সের লোক, বরং আমি ওদের বলছি তোমাদের আরও সুবিধা হলো, তুমি খালি এনবিআরের মতো
বদ্ধ কূপে থাকবে কেন? তুমি তো ইউ ক্যান বিকাম এ সেক্রেটারি অফ দি মোপা, ইউ ক্যান বিকাম সেক্রেটারি অফ ফাইন্যান্স। এটা আমি বুঝলাম না ওরা কী করে। এখন স্যার ওরা ওটা চায় না, ওদের কথা হচ্ছে যে আমরা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, আমরাই স্যার এটাতে থাকি না, দুইটাতে এটা করে, একটাতে তো ইনশিওর করে, দুইটাতে থাকতে পারে। ওর যোগ্য লোক হলে ওর অসুবিধা আছে, কেউ ট্যাক্সের লোক যদি আপনার সচিব হয় নীতি বিভাগে আর যদি ওখানে হয়, কিন্তু ওদের ওটা বোঝা উচিত ছিল। ইনবিআর এতদিন পর্যন্ত যারা গেছে হিসাব করেন কয়জন ট্যাক্সেশন লোক, ডক্টর মশিউর রহমান, ডক্টর আকবর আলী খান, জাকির আহমেদ খান, তারপরে আকবর আলী খান, সবাই তো সিভিল সার্ভিসের লোক। জাকির আহমেদ অডিট অ্যাকাউন্টস, কে ট্যাক্সেশন ক্যাডারের লোক? কয়জন ট্যাক্সেশন ক্যাডারের লোক হলো বহু আগে আজিজুল হক সাহেব। ওদের তো বোঝা উচিত যে কে। হ্যাঁ, না আলোচনা আমি ওদেরকে বলেছি কয়েকদিন আগে, আমরা প্রেস নোট দিয়েছি, কালকে না পরশু একটা বললাম না, তোমাদের যা যা ইসে আছে তোমাদের স্বাতন্ত্র্যটা রেখে তোমাদের ইসে করে তোমার অ্যাসিওর করলাম। আর আমি বলছি যেহেতু এটা ম্যান পাওয়ার, আমি জনপ্রশাসন কমিটির চেয়ারম্যান, আমি যদি থাকতে যদি অ্যালাউ করো আমি তো ওইভাবে করে দিয়ে যাব। কারণ মোপা তো এখানে মোপা ইনভলভ হবে, ফাইন্যান্স থাকবে, আর ওরা থাকবে, ওদের সাথে আলাপ করে আমি হচ্ছে এটা ম্যান পাওয়ারকে তোমার দিয়ে যাব। দরকার হলে তোমরা যদি আরও সদস্য চাও, 6 জন আছে, সদস্য বাড়াবো। তোমরা যদি আরও এই যে নিচের লেভেলে তোমার, আমি বলছি যদি আরও যদি ডেপুটি কমিশনার দরকার হয় সে, ওদের তো সুবিধা হবে। ওদেরকে বোঝানো হয়েছে যে ইয়াংরা ক্যারিয়ার পাথ হয়ে যাবে, ক্যারিয়ার পাথ ওরা বেটার হবে। আমি ইভেন বলি যে তোমাদের নীতি বিভাগে, তোমাদের ব্রাইট অফিসারদের নীতি বিভাগে আসো, এখানে দে উইল বি ট্রেন, IMF ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে ওদেরকে উইল ট্রেন ইন ইকোনমিক্স। শুধু ট্যাক্স কালেক্ট করে সারা জীবন টাকা গুনবে। ওদের যদি উদ্দেশ্য ভালো থাকে, ওরা তো দেশের জন্য আরও সে নলেজটা তো প্রসার করবে। এটা আপনারা বোঝান যে মিসইন্টারপ্রেট। আর আরেকটা জিনিস ওই অধ্যাদেশে আমরা রেখেছি ইচ্ছা করে, অবিলম্বে কার্যকরী বলি নাই, সঙ্গে থাকে। আমরা যেটা গ্যাজেট প্রকাশ করবে, গ্যাজেট প্রকাশকে এখনই করবো নাকি? গ্যাজেট তো সমস্ত আইনগুলি সংশোধন করে তারপরে, আর সাধারণত থাকে অবিলম্বে। ঠিক আছে, আমি শেষ করে আর না আমার নামাজের সময়। মহার্ঘ ভাতা আমি চিন্তাভাবনা করছি অ্যাক্টিভলি। আমি বাজেটের নাম্বারগুলো দেখি, মহার্ঘ ভাতা দেব, এটা অনেক লোক ইনভলভ হবে তো মহার্ঘ ভাতার, বিভিন্ন ক্যাডারের লোক, সে 1 থেকে কত 14 না কত বন্ধু জনে আছে, আরও বেশি বোধ হয়। এটা আমি এটা সক্রিয়ভাবে বিবেচনা করছি। হ্যাঁ, বাজেট থাকে। স্যার, সরকার নানামুখী চাপে আছে, অর্থনীতি নিয়ে আপনি শুরু থেকেই একদম মানে একটা হযবরল অবস্থার মধ্যে দিয়ে আপনার প্যাকেজ দিয়ে স্যার এটা নিয়ে আসছেন। আপনি কি মনে করেন যে অর্থনীতি এখন মানে এই সরকারের রাজনৈতিক চাপের কারণে অর্থনীতি আপনি ঠিকভাবে চালা নিতে পারতেছেন? একটু আমাদের সার্বিকভাবে একটু সমস্যা হচ্ছে এখন রিসেন্টলি, যে আমরা কিন্তু কতগুলো বেসিক করতে চেয়েছিলাম সংস্কার, যেমন ব্যাংকিংয়ের ইসে আমরা আইনের, কিন্তু আমি ব্যাংকিং কোম্পানি আইনের ধরি নাই, তাই না? বা আমরা মেজর আইনগুলো আমরা ধরি নেই। আইন বিভাগে তো ইভেন CRPC, BPC, আমরা কতগুলো আইনকে আমরা বিশেষ করে ব্যাংকিংয়ের, ব্যাংক রেজিস্ট্রেশন অ্যাক্ট কিন্তু ব্যাংকিং কোম্পানি আইনে না, একটা আলাদা একটা রেজিস্ট্রেশন নেই। আমরা ভাবছি এগুলো করি, আমরা যতটুকু আছে বাকিটুকু ওরা ক্যারি আউট করুক, সে না কিন্তু কোনো মধ্যমেয়াদী দীর্ঘ করে আমরা প্ল্যানও তো দিই নেই। 5 ইয়ার প্ল্যান, এই প্ল্যান আমরা দিই, ওই যে প্ল্যান তো আমরা বাজেট দেবো, তারপর আরেকজন এসে ওটাতে ডাবটেল করে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বানাবে। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আমরা যেগুলো করতে যাচ্ছি আমরা করে যাব। তা একটু ইস্যু আসছে যে ইউনুস একটু ইস্যু হয়েছেন, উনি হার্ট হয়েছেন যে এগুলো বলছে, আমরা আসছি একটা কাজ করতে। আমাকে বলছে কি আমি বিএনপির, ওয়াহিদুজ্জামান মাহমুদ বিএনপির লোক, মির্জা ফখরুল আমার বন্ধু, আমার মধ্যে আনিসুল্লাহ বন্ধু, ডক্টর মোমেন আওয়ামী লীগের, ও তো আমার একসাথে। তবে বলতে পারে উনি আওয়ামী লীগও করে, জাতীয় পার্টি করে, বিএনপিও করে, শুধু ইসলামী ছাত্র সংগঠন বলতে পারে না এখন পর্যন্ত আর কি। যে হোক, তবে এইটা বলছে, তা আমরা এগুলো মাইন্ড করি নাই, যে ঠিক আছে করুক। কিন্তু এগুলোতে কিন্তু পার্সোনালি ব্যাক অফ মাইন্ড, একজনের একটা পার্সোনাল লাইফ আছে, ফ্যামিলি লাইফ আছে। আমার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়া, বলে এটা কী করতে চাবো তুমি, তোমাকে বলছে বিএনপির লোক, ও বেচারি, ও তো টিচার, আমার বাসাও এইগুলো করে লাভ কী হতেছে, গালিগালের খাচ্ছে, ডেইলি তো এমনি গালি খাচ্ছি। লোকজন সমালোচনা করে অন্য জিনিস, যে ঠিক আছে ভুল করেছেন, করে না, এই যে ডিভিশন করলাম এটা ঠিক হয় না, কী ভুল। কিন্তু আমি ওই পার্টির লোক, ওকে আমার এখানে কাউকে যে ফেভার করি তা না, একজন করে না করলে তো আমি বহু রকম কিছু করা যেত। আমার আত্মীয়স্বজন ধারে কাছে কেউ আসেও না, আমার ক্লোজ আত্মীয় তো কোনো গভর্নর থাকতো, আমার ওখানে কেউ যায় না। ট্যাক্স ফাঁকি রোধ বা ট্যাক্স বাড়াতে
ট্যাক্স ফাইলের জন্য আমরা সব ডিজিটাইজ করে দেব একদম একেবারে। এখন আপনার এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করলাম, এটাতে 9টা রেগুলেটরি, আমরা হচ্ছে সবাই একটা ব্যবসায়ী লোক যেসব জায়গায় লাইসেন্স পেতে চায়, চাকরি জমা দিতে চায়, এক উইন্ডোতে সে ক্লিক করবে, সে তখন ওখান থেকে সে ডাউনলোড করে ট্যাক্সকে দেবে, ইটিআইন ওখানে দেবে, সে কোথায় লাইসেন্স ফি জমা দেবে, এটা মিউনিসিপ্যাল ট্যাক্স কোথায় দিচ্ছে, ওইখান থেকে সব চলে আসবে। অতএব এটা আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছি, ওটা আরও বিস্তৃত। জানেন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো 2018 থেকে শুরু করেছে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়েছে, 7 বছর এটা কিছুই করে নাই। কেন এটা করে নাই? কারণ ওটা আপনি 50 জায়গায় যাবেন কাগজ আনতে, 50 জায়গায় টাকা দেবেন। আমি আসার পর জানুয়ারি মাসে ডিক্লেয়ার করেছি এখন থেকে এগুলি সব বন্ধ হয়ে যাবে। তো 9টা সে এজেন্সি অলরেডি এগ্রি করেছে, আমি বাকিগুলো করব। অতএব এইটা একটা ওয়ে, ডিজিটাইজেশন করলে তখন একটা ট্রান্সপারেন্ট আপনি বুঝতে পারবেন। আর প্লাস প্রসেসগুলো আরও সিম্পলিফাই করছি। আমি কিছুদিন আগে এনবিআর সাথে বসে আমরা বলি ফ্যাসিলিটেশন অফ ট্রেড, যে আপনি একটা লাইসেন্স 2 বছরের জন্য আছে, থার্ড ইয়ারের যদি আবার আমি যে 2 বছরে যদি হয়, তার অডিট রিপোর্ট যদি ঠিক আছে, ডোন্ট ওয়েট ফর থার্ড ইয়ার, তুমি দিয়ে দাও, পরে ওকে বলে নেক্সট এই অডিট রিপোর্টটা দাও। এখন হচ্ছে অডিট রিপোর্ট যতদিন না দেবে আমরা দেবো না। ইন্স্যুরেন্সে তাই হচ্ছে, ক্লেম হয় না, দিতে পারে না। ওগুলো আমরা ফ্যাসিলিটেট করবো, ওগুলো কিন্তু টাকা পয়সার কোনো ইনভলভমেন্ট নাই প্রসেসটাকে, তখন কিন্তু এমনি লোকজন রাজস্ব দেবে, টাকা পয়সা সরকারি কোষাগারে। আমি এই ফিগারগুলো এখন কিছু বলতে যাবে, এবং কিছুটা রাজস্ব লক্ষ্যমাত্রা হয়তো এনবিআর লক্ষ্যমাত্রা হয়তো কিছুটা ইস্যু হবে বিকজ অফ দি, কারণ এনবিআর লক্ষ্যমাত্রা ডিপেন্ড করে আপনার ব্যবসা বাণিজ্যের উপরে, তাই না? আবার নন ট্যাক্স রেভিনিউ কিন্তু মোটামুটি এই যে লাইসেন্স ফি, বিআরটিএ, এইগুলো আপনার কমার কোনো রেজিস্ট্রেশন ফি, এগুলো কোনো কমার সম্ভাবনা নাই। শ্বেতপত্র স্যার যে দিল রিপোর্টটা, সেটা নিয়ে স্যার আপনারা বাজেটে কোনো কিছু বলবেন? এই শ্বেতপত্র কি করবেন? শ্বেতপত্র তো আপনারা দেখেছেন কেন জানি না, 390 পৃষ্ঠা শ্বেতপত্র, মেনলি ইট ইজ এ পোস্টমর্টেম, এবং পোস্টমর্টেমে দিয়ে তো আমার পলিসি ইস্যু হয় না, পরে দিয়ে দিয়েছে এই করা, কিন্তু স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে যে করাপশনের ব্যাপার আছে, তা কোন কোন ক্ষেত্রে করাপশন হয়, এনবিআরে হয়, পুলিশে হয়, এটা সেটা, ওগুলো আমরা চেষ্টা করি। টাকা পাচার হয় ব্যাংকিং সেক্টর, নন ব্যাংক, ট্রেড সেক্টরের বিষয়, ওগুলো আমরা চেষ্টা করছি। ওদের শ্বেতপত্রের জায়গায় কিছু নেই তা না, কিন্তু শ্বেতপত্র যদি ভাবে যে ওরা 390 পৃষ্ঠা জিনিস সব বাজেটে ঢুকিয়ে দেবো, আর বেশিরভাগ পোস্টমর্টেম মানে প্রেসক্রিপটিভ না, ডায়াগনস্টিক, এই ঘটেছে ওই ঘটেছে বলে তো আমার লাভ নাই, এটা প্রিভেন্ট করা। বরং আপনারা দেখবেন প্ল্যানিং কমিশন একটা বেস করে স্ট্র্যাটেজিক ডকুমেন্টস, ওইটাতে আপনারা দেখবেন আরও স্পেসিফিক বলা আছে, প্রণয়ন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং। ওরা যেহেতু প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে কাজ করে, প্ল্যানিং কমিশন, যেটা ওই যে বোধহয় ডক্টর সরওয়ার মুর্শেদ বোধহয় চেয়ারম্যান ছিলেন, তাই না? তো ওরা বরং কতগুলো জিনিস দিতে, তবে দেবপ্রিয়র ওটা হলো একটা বেটার অ্যাটলিস্ট ডকুমেন্ট, আমরা কিছুটা তথ্য পাই। অর্থ স্যার ফিরে আনার ব্যাপারে স্যার নানা ইনিশিয়েটিভ আমরা শুনছি স্যার, আপনি কি বাজেটে বার্তা, সেই বার্তা দিবেন? হ্যাঁ, কিছুটা বার্তা, আমরা তো অর্থ তো অলরেডি তো অর্থ পাচার যেটা করে গেছে ইজ ভেরি ডিফিকাল্ট, তো এক এক জায়গায় গেছে, এক এক দেশে গেছে, এক এক কারণে, তবুও তো কিছু দেখবেন ওই যে লন্ডনে বাড়ি অ্যাপার্টমেন্ট এখন ইসে করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। দেশে তো বহু অ্যাকাউন্ট এখন ফ্রিজ করা হয়েছে, ইসে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ওখানে কিন্তু যারা পাচার করছে তাদের এখানে নাই, কিন্তু ওদের অ্যাসেট হিসাবে খুঁজেই পাবেন না। আপনি সালমান রহমানের অ্যাসেট কি, ধানমন্ডি গুলশান একটা বাড়ি, আর সবগুলো সব হাইপোথেটিকেশনে ব্যাংকে, অতএব ডিফিকাল্ট হয়ে, তবে অলরেডি কিছু সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে, বলে পার্সু করা হচ্ছে আমরা, এবং বাইরে থেকে সহযোগিতা আছে, যেমন ব্রিটিশ যে এটা অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি, আমেরিকাতে আমি কথা বলছি ওদের সাথে, অন্য ওরা ইসে করবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে। আমরা একটা জিনিস হলো কি, টাকাটার চেয়ে বড় টাকাটা চেষ্টা করবো, টাকা যদি আমি উদ্ধার করে দিতাম, আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না, 2.3 বিলিয়ন 1 হতে হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা আছে। না, অত ঠেকানোর ক্ষেত্রে প্রথম হলো যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টমেন্টটা করতে দেবো না। সেকেন্ড হলো, একবার যদি করেন, এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে, এই হবে, এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ, তখন কান্নাকাটি করতেছে না লোকজন, বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের অনেকে, অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেড়াবো, সেটা হবে না।
ঠিক আছে, শেষ করি। বিনিয়োগ স্যার, ব্যবসা বাণিজ্য স্যার, ব্যবসায়ীরা খুব চাপে আছে, বিনিয়োগ স্যার কমে গেছে অনেক। সম্মেলন একটা হইলো, কিন্তু তারপরও স্যার ওইভাবে কি আপনি মনে করেন যে আপনি বলতেছেন 5.5% আপনি জিডিপি গ্রোথে একটা টার্গেট দিবেন, কিন্তু স্যার ব্যবসা কি আসলে স্যার এইভাবে আছে বা না, বিনিয়োগটা আমি বলি, বিনিয়োগটা মেজর ইস্যুটা হলো প্রথম হলো লোকজনের কনফিডেন্স। এখন এটা ট্রু যে আমরা ইলেকশন করব মনে হতে, কারণ পলিসি কন্টিনিউটি আলোচনার কনফিডেন্স লাগে, কারণ যে বিনিয়োগ করবে দেশে বিদেশে সেটা আমি বিনিয়োগ করে জন্য থাকতে হঠাৎ করে এসে আসবে। তবে আমাদের একটা সুবিধা আছে, পলিসি কন্টিনিউটি আছে, আমাদের বাজেটটা কিন্তু 25, 26, 26, 27 পর্যন্ত কিন্তু যাবে বাজেটটা, অর্থাৎ অ্যাটলিস্ট 2 বছর ওরা বুঝতে পারবে কি। আর সবচেয়ে বেশি হলো রেগুলেটরি রিজিমটা, আমি কিভাবে ট্যাক্স ইম্পোজ করবো, কতটুকু করবো, কী কী পলিসি, এগুলো যদি আনসার্টেন থাকে বিনিয়োগকারী সাধারণত আসে না। বিনিয়োগকারী সাধারণত আসে লং টার্ম, বিদেশে তো চটচট করে ডেইলি পলিসি ইস্যু হয় না সেটা। ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর থাকবে বা তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য? আমরা ব্যবসা ওরিয়েন্টেড করবো। এখন কেউ কিছু কেউ ভাববে যে ইসে নাই, আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেব, অনেক লোক যারা ওয়েবার পাচ্ছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না আমার প্রতি, কারণ অনুদানটা স্যার বলতেছেন? হ্যাঁ, আর প্রণোদনা ডেফিনেটলি যেটা আমি বলছি যে হয়তো আপনার অন্য কর্পোরেট ট্যাক্সে কিছুতে দেওয়া যায় কিনা, কিন্তু ওই যে স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি অনেক প্রণোদনা পেয়েছে, ওদের নাম করেই বলা আছে, ওগুলো সামনে তো বলছে নো, কারণ ওরা তো খুব গোসা করে আছে, কারণ আপনারা জানেন কারা স্পেশাল জোন টোন কী পেয়েছে, ওগুলি থাকবে না। এখন নো এক্সামশন, আমাদের একটা পলিসি ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো। ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো মানে ট্যাক্সের এক্সপেন্ডিচার মানে ট্যাক্স কালেকশন হয় না বিকজ অফ ইসে করাপশন। এটা অলরেডি আমরা কমিটেড টু দ্য এজেন্সি যে আমরা এটা কমিয়ে নিয়ে আসবো। সেটা কমানো যে রাজস্ব যদি কমও আসে, আমার যে এক্সামশন তাই ইসে করে আমি ট্যাক্সের বোঝা না চাপেও কিন্তু আমি রাজস্বটা বাড়াতে পারি, কারণ আমার এক্সচেকারে আমার সাথে টাকা আসবে। শেয়ার বাজারের জন্য কি থাকছে স্যার? শেয়ার বাজারে একটা ক্লাসিক জিনিস হলো, শেয়ার বাজারে অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে, আপনারাও লেখেন যে শেয়ার বাজার, শেয়ার বাজার একটা প্লেস ডে টু ডে ইনকামের জন্য না। শেয়ার বাজার আমরা যেটা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড অলসো রিস্ক শেয়ারিং। আপনি 10 লক্ষ টাকা দেবেন, ইউ হ্যাভ টু বি রেডি টু শেয়ার দ্য রিস্ক, বিভিন্ন ধরনের রিস্ক। এটা ব্যাংকের মতো না এভিডেন্স জমা দেবেন শিওর। তো লোকজন যে আছে সে শেয়ার বাজারে ঘটি বাটি বেচে বলে 30 লক্ষ টাকা দিলাম, মাসে মাসে এত টাকা পাবো, দ্যাট ইজ নট কারেক্ট। কারণ শেয়ারের দাম বাড়ার মধ্যে প্রিজামটিভ ভ্যালু, যতক্ষণ সেল না করবেন ওই শেয়ারের দাম নাই, তো আজকে 500 টাকা কালকে 200 টাকা হতে পারে, উনি বাজারে 500 টাকা ছিল 300 টাকা হয়ে গেছে, হ্যাঁ তখন আপনি কেন বিক্রি করেন না 500 টাকা? তারা টাকা বানাচ্ছে, তারা ইনসাইডার ইনফরমেশন যে দেখছে যে 500 টাকা হচ্ছে বেঁচে দেবে, কারণ সে জানে যে কালকে 500 টাকা কমে যাবে। এটা তো সব শেয়ার বাজারে সব করাপশান। সে 15 বছর যাবত আপনারা নিজেরাই জানেন যে যারা টাকা বানিয়েছে, যারা সেই আছে কয়েকজন লোক 100 কোটি টাকা, ওদের বাজেট বলছে যে আমরা কয়েকশো কোটি টাকা খরচ করব, কিন্তু আমরা বাজেটের জন্য আমরা চেষ্টা করছি যে যারা, যেমন নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করি। নেগেটিভ ইকুইটি মানে আপনি মার্জিন লোন নিয়ে আসলেন, তারপর শেয়ার বাজার কমে ইকুইটিটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু আপনার ওইটা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে টাইম নিয়েছি। আর সেকেন্ড হলো আমরা চেষ্টা করছি নতুন আইপিও আনার জন্য। অলরেডি যে লিভার বা ইউনিলিভার, সেটাতে ইউনিলিভার গভর্নমেন্টের আমরা নেগোশিয়েট করছি। না 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 না, ওটা অ্যাবসলিউট, ওইগুলি নাই আর। ঠিক আছে।